শুরু করছি টিভিএস মাল্টিমিডিয়া আয়োজিত বাজেট স্পেশাল প্রেজেন্টেড বাই পিডিএল রিয়েল এস্টেট। 40 বছরের বেশি অভিজ্ঞ পিডিএল এ আস্থা রাখুন আপনিও। পিডিএল, দ্য নেম মোস্ট ট্রাস্টেড। আমরা আলোচনা করব আজকে বিকালে যে বাজেট প্লেস করবেন অর্থমন্ত্রী সেই বিষয়ে। এটা মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে নাকি বোঝা হবে, এবছরের বাজেট প্রক্রিয়ায় নতুনত্ব কী ছিল, কি আসছে, এসব নিয়েই আমরা একটু আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম এবং আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। রিয়াদ হোসেন আমাদের সাথে স্টুডিওতে আছেন, আর আবুল কাশেম আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের নিউজ রুম থেকে, জুমে যোগ দিচ্ছেন। আবুল কাশেম, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আবুল কাশেম, আপনাকে স্বাগত। আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলাম, কেমন বাজেট আসছে? আর কয়েক ঘন্টার পরেই তো সবকিছু ওপেন হয়ে যাবে, তো যতটুকু পর্যন্ত জানতে পেরেছেন কেমন বাজেট আসছে? মোটা দাগে যে বাজেটটা আজকে অর্থমন্ত্রী পার্লামেন্টে 3টার সময় ঘোষণা শুরু করবেন, সেটা আমাদের কাছে অনেকটা হচ্ছে ব্যবসা বান্ধব এবং অনেকটা পুর মানে দরিদ্র মানুষের জন্য সহায়ক বাজেট বলে মনে হয়েছে এখন পর্যন্ত। সরকার যে আপনি জানেন যে সরকার বেশ বড় অঙ্কের ব্যয়ের পরিকল্পনা নিয়ে এই বাজেটটা প্রণয়ন করছেন এবং অর্থমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন যে টিউবওয়েলের পানি যখন হচ্ছে নিচে নেমে যায়, চাপলেও যখন পানি ওঠে না, তখন উপর থেকে পানি ডালতে হয় টিউবওয়েল থেকে পানি বের করার জন্য। সেরকম আমাদের যে দুর্বল অর্থনীতি এখন আছে, এই অর্থনীতিকে ফাংশনাল করার জন্য, অর্থনীতিকে ইফেক্টিভ করার জন্য, গতি ফেরানোর জন্য উনি মনে করছেন যে এই অর্থনীতিতে আরো বেশি টাকা ঢালা প্রয়োজন এবং সেটাই এই বাজেটে উনি করার চেষ্টা করেছেন। এই নতুন সরকারের প্রথম বাজেট, ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রায় কয় মাস সময় পেয়েছে? 4 মাসের মতো সময় পেয়েছে বাজেট প্রণয়নের জন্য, 3.5 মাস 4 মাস। এই স্বল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন, আগের সরকারও কিছু ঘোষণা দিয়ে গিয়েছিল যে কিরকম বাজেট হতে পারে। তো এবার বাজেট প্রণয়ন প্রক্রিয়াতে কোনো নতুনত্ব আপনি লক্ষ্য করেছেন কিনা? জি, আপনি ঠিকই বলছেন যে সাধারণত হচ্ছে আগের বছরের নভেম্বর থেকে বাজেট প্রণয়নের কাজ শুরু হয়। সরকারের যে একটা কোঅর্ডিনেশন কাউন্সিল আছে, সেই কাউন্সিলের নভেম্বরে একটা মিটিং হয়, সেই মিটিং এর মধ্য দিয়ে সরকার হচ্ছে বাজেট প্রণয়নের কাজ শুরু করে। তো ওই সময় আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন এবং তারা হচ্ছে এই অর্থ বছরে, যেটা আগামী অর্থ বছরে বাজেট প্রণয়নের প্রস্তুতি তারা শুরু করেছিলেন। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের ইতিহাস ব্রেক করে ডক্টর সালেউদ্দিন আহমেদের সময় হচ্ছে সোশ্যাল সেফটি নেটে কোন খাতে উপকারভোগীর সংখ্যা কত বাড়বে এবং হচ্ছে ভাতার পরিমাণ কত বাড়বে, এটা কিন্তু অর্থ মন্ত্রণালয় প্রেস রিলিজ দিয়ে তখন জানিয়েছিল। কিন্তু ইউনূস সরকার এবং হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার, দুই সরকারের দর্শন আসলে ভিন্ন। তারা অর্থনীতি, দেশের মানুষ নিয়ে তাদের চিন্তা চেতনা ভিন্নতা আছে। বর্তমান নির্বাচিত সরকার, আগের সরকার যেসব হচ্ছে হোমওয়ার্ক করে গেছিল, সে তার অনেক কিছুই এই বর্তমান সরকারের চিন্তা চেতনা বা কর্মসূচি বা নির্বাচন ইস্তারের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ফলে বিএনপি গত 18 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর তারা হচ্ছে যে নতুন করে আসলে শুরু করেছে বাজেট প্রণয়নের কাজ এবং এই কয়েক মাস, প্রায় 3.5 মাসের মতন তারা সময় পেয়েছে এবং এই সময় দিনরাত কাজ করে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাননীয় অর্থমন্ত্রীর ডিরেকশন অনুযায়ী, এবং প্রধানমন্ত্রীও, আপনি জানেন যে আমরা অতীতে দেখেছি যে বাজেটের আগে প্রধানমন্ত্রীর সাথে এনবিআর এর কর্মকর্তাদের একটা মিটিং হয়, সেখানে এনবিআর রাজস্ব পাট্টা প্রেজেন্ট করে 2-3 ঘন্টার একটা মিটিং হয় এবং অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশন তারা হচ্ছে এলোকেশন পাট্টা নিয়ে 2-3 ঘন্টার একটা মিটিং করতো। কিন্তু এবছর আমাদের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে হচ্ছে প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ মিটিং করেছেন এবং বাজেটের প্রত্যেকটা পয়েন্ট ওনার সামনে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং উনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন, সেটা চেঞ্জ হয়েছে। এবং আরেকটু আমি যদি এই বিষয়ে বলতে চাই যে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাজেট বক্তব্য প্রণয়ন করেন এবং তারা হচ্ছে একটা কাঠামোর মধ্যে থেকে বাজেট প্রণয়ন, বাজেট বক্তব্য প্রতি বছর করেন। এবছরও তারা ওরকম বাজেট বক্তব্যই তৈরি করেছিলেন। গত সপ্তাহে যখন এটা প্রধানমন্ত্রীর কাছে বাজেট বক্তব্যের খসড়া দেওয়া হয়, উনি কিন্তু সেই বক্তব্যের বড় অংশই রিজেক্ট করেছেন, কারণ যে স্টাইলে বক্তব্য তৈরি করা হয়েছিল সেটা অর্থমন্ত্রীর পছন্দ হয়নি এবং সেটা বিএনপির নির্বাচনী ইস্তাহারের সাথে অত বেশি মানে সামঞ্জস্য রেখে এই বাজেট বক্তব্য প্রণয়ন করা হয়নি বলে অর্থমন্ত্রী যেমন আজকের পত্রপত্রিকাগুলোর দিকে যদি আপনি একটু নজর দেন, আজকের পত্রপত্রিকার শিরোনামগুলো এরকম আসছে: বড় উচ্চবিলাসী বাজেট, কর ছাড় থাকবে, করের আওতা বাড়বে, করের পৃষ্ঠে জনগণ, ঋণে কাবু দেশ, ঋণ নির্ভর বাজেট, চাপ বাড়বে উদ্যোক্তাদের, নতুন করদাতা খোঁজার বড় মিশনে নামছে সরকার। এরকম অনেকগুলো শিরোনাম আসছে। তো বাজেট বাস্তবায়নের সক্ষমতা
আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে মাসল, সেটাতে কি কোনো সংস্কারের মাধ্যমে এবার এডিপি ইমপ্লিমেন্টেশনের হার কিন্তু খুব মন্থর, সেখানে কোনো পরিবর্তন আসছে কিনা যাতে এই বাজেটটা প্রপারলি বাস্তবায়ন করা সম্ভব হয়? দেখেন যে বিভিন্ন পত্র পত্রিকা যেটা আসে এটা যৌক্তিকভাবে আসছে যে এই অর্থ বছরে হচ্ছে আপনার 9,38,000 কোটি টাকার বাজেট এবং সেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 3 লাখ কোটি টাকা বরাদ্দ। চলতি অর্থ বছরের রিভাইজ বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ আছে হচ্ছে মাত্র 2 লাখ কোটি টাকা এবং সেটাও হচ্ছে বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত যে বাস্তবায়ন পরিস্থিতি। ফলে এই আমলা এই প্রশাসন নিয়েই হচ্ছে সরকারকে তো এই বাজেট বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে সরকার হচ্ছে ডিরেগুলেশনের দিকে যাচ্ছে, যেখানে হচ্ছে যে আপনার আমলাদের কর্তৃত্ব অনেকটা হচ্ছে খর্ব হবে, তাদেরকে বিভিন্ন টাইম ফ্রেম দেওয়া হচ্ছে। আপনি জানেন যে সরকার একটা ড্যাশবোর্ড প্রণয়ন করবে, সেখানে প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি প্রতিদিন হচ্ছে আপডেট হবে এবং একটা প্রকল্প কোন জায়গায় আটকে আছে সেটা হচ্ছে কিন্তু সবাই দেখতে পারবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা ড্যাশবোর্ড থাকবে, সকল মন্ত্রণালয়ের ড্যাশবোর্ড থাকবে। অর্থমন্ত্রী যেটা বলেছেন আমাদেরকে যে যখন দেখা যাবে যে একটা প্রকল্পের কাজ এক সপ্তাহ একই জায়গায় আটকে আছে, তখন ওটা আইডেন্টিফাই করা হবে যে যে জায়গায় আটকে আছে ওই জায়গার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে, কোন মন্ত্রণালয়, এবং তাদেরকে হচ্ছে জবাবদিহির আওতায় আনা হবে যে কেন এটা এক সপ্তাহে কোনো অগ্রগতি হচ্ছে না। যদি সরকার তার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে আশা করা যায় যে দীর্ঘদিন ধরে আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য কোনো প্রণোদনা থাকছে কিনা যে প্রশাসনকে গতিশীল করার জন্য? জি, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা হচ্ছে পে কমিশন গঠন করেছিল, তারা একটা সুপারিশ দিয়ে গেছিল সরকারের কাছে, সেখানে 106% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তো এই বর্তমান সরকার তারা হচ্ছে এই নতুন পে স্কেল সেটা বাস্তবায়ন করবে। অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে এরকমটা উল্লেখ করেছেন যে 1 জুলাই থেকেই এই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে এবং তাদের যেহেতু সে 2015 সালে হয়েছিল, 11 বছর ধরে তারা একই বেতন কাঠামোতে বেতন পাচ্ছেন, এটা সরকার করবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে সুপারিশটা করেছিল 106% বেতন বৃদ্ধির এভারেজে, সেখানে কিছুটা হচ্ছে রিভাইজ করে একটু ছোট হতে পারে, আমরা এটা জানতে পারছি। বর্তমান সরকার একটা সচিব কমিটি গঠন করেছে এটা রিভাইজ করার জন্য, তারা যে রিভাইজ করে দেওয়ার পরে এটা হচ্ছে বাস্তবায়ন শুরু হবে। তবে যেদিনই বাস্তবায়ন হোক না কেন সরকারি চাকরিজীবীরা 1 জুলাই থেকে এই বেনিফিটটা পাবে। সরকারি চাকরিজীবীরা যদি 1 জুলাই থেকে অতিরিক্ত বেতন ভাতা পান তাহলে সেটা মূল্যস্ফীতির উপরে আবার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? কারণ একটা জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা অনেক বেড়ে যাবে, বাকি জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়ছে না, সরকার তো মূল্যস্ফীতি কমাতে যাচ্ছে, সেখানে একটা ডিলেমা তৈরি হবে কিনা? দেখেন যে সরকার আসলে এক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটু কন্ট্রাডিক্টরি পলিসি নিচ্ছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি সেটা হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি, আবার সরকার হচ্ছে এক্সপেনশনারি বাজেট দিচ্ছে। এই 9,38,000 কোটি টাকার বাজেট, যেটা হচ্ছে চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি, এটা কিন্তু হচ্ছে আবার মূল্যস্ফীতিকে উস্কে দিবে। সরকার যখন এত টাকা খরচ করবে সেটাও মূল্যস্ফীতিকে উস্কে দিবে। সরকারি চাকরিজীবীদের যে হচ্ছে আপনার নতুন বেতন কাঠামো সেটা বাস্তবায়নের জন্য আপনার এই পেনশন সহ যদি বাস্তবায়ন করতে চায়, পেনশনারদের সেখানে পেনশন বাড়ানোর কথা বলা আছে, তাতে 1,35,000 কোটি টাকা লাগবে। তবে সরকার এই অর্থ বছরে 1,35,000 কোটি টাকা এখানে খরচ করবে না। আমরা যতটা জানতে পেরেছি যে অর্থ মন্ত্রণালয় যে এই যে নতুন যে বাজেটটা আজকে অর্থমন্ত্রী প্রেস করবেন, সেখানে বেতন ভাতায় কিন্তু হচ্ছে বরাদ্দ অতিরিক্ত রাখা হয় নাই। বেতন ভাতায় সাধারণত যেরকম বরাদ্দ থাকে সেরকমই এই নতুন অর্থ বছরে 89,380 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটা চলতি অর্থ বছরের রিভাইজে আছে হচ্ছে 84,779 কোটি টাকা। এতে মনে হয় যে বেতন ভাতায় বাড়তি টাকা যাচ্ছে না, কিন্তু এই যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য যে এডিশনাল 37,000 কোটি টাকা লাগবে সেটা অর্থ মন্ত্রণালয় তার নিজের কোডে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কোডে থোক বরাদ্দ হিসেবে রেখে দিয়েছে যে এই পে স্কেল বাস্তবায়ন করতে আসলে যাতে হচ্ছে টাকার কোনো অভাব না হয় বা অন্য কোনো খাত থেকে টাকা কেটে আনতে না হয়। এটা এক ধরনের চালাকি সরকারি চাকরিজীবী হিসেবে অর্থ মন্ত্রণালয়ের সরকারি চাকরিজীবী যারা আছেন তারা যাতে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় না থাকেন তাদের বেতন ভাতা নিয়ে, সেটা নিশ্চিত আগে থেকেই করা হচ্ছে। কাশেম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। সেটা অর্থমন্ত্রী বাজেট বক্তব্যের মধ্যে সেটা আছে এবং টাকাটাও হচ্ছে তারা বিভিন্ন জায়গায় থোক হিসেবে রেখে দিচ্ছে। তবে আপনি যেটা প্রশ্ন ছিল যে আমাদের সামরিক বাহিনী, পুলিশ সহ বিশ্ববিদ্যালয় শিক্ষক মানে স্বায়ত্তশাসিত সংস্থা, কোম্পানি সহ সরকারের টোটাল জনবল হচ্ছে 22 লাখের মতো।
এবং শুধু সরকারি চাকরিজীবী হিসাব করলে এটা হচ্ছে 14 লাখের মতো। এই 22 লাখ মানুষকে যখন হচ্ছে এডিশনাল 37,000 কোটি টাকা তাদেরকে দেওয়া হবে, এই অর্থ বছর, আগামী অর্থ বছরে আরো দেওয়া হবে, তারপরে অর্থ বছরেও দেওয়া হবে। তো এই টাকা নিয়ে তারা যখন বাজারে যাবে, তো স্বাভাবিকভাবেই হচ্ছে পণ্য মূল্য বাড়বে, এবং যারা হচ্ছে বেসরকারি খাতে সীমিত আয়ের চাকরিজীবী আছে, প্লাস হচ্ছে হলো আপনার ইনফরমাল সেক্টরে যারা কর্মরত আছে, যাদের আয় রোজগার সীমিত, তারা হচ্ছে নতুন করে মূল্যস্ফীতির চাপে পড়বে। তাহলে আশঙ্কা থেকেই যাচ্ছে। কাশেম, আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আমরা আলোচনায় ফিরছি। আমাদের সাথে স্টুডিওতে আছে রিয়াদ হোসেন, টিভিএস এর সিনিয়র রিপোর্টার। রিয়াদ হোসেন, আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি লম্বা সময় ধরে জাতীয় রাজস্ব বোর্ড কভার করছেন। এবার বাজেট প্রণয়নের শুরু থেকেই আপনি এটার সাথে মানে নিউজম্যান হিসেবে এটার সঙ্গে জড়িত ছিলেন বলা যায়। তো এবার বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় আমি কাশেমকেও যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, আপনাকেও একই প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনি অভিনবত্ব বা নতুনত্ব কি দেখেছেন? নতুনত্ব, আপনার পার্টটা তো আসলে ট্যাক্সেশন পার্ট। ট্যাক্সেশন, হ্যাঁ। নতুন টাকা আসবে কোত্থেকে? সরকার আসলে টাকা কিভাবে আরো আদায়ের নতুন পন্থা উদ্ভাবন করবে, তো সেইটা যদি আমরা বলি, শুরুতে সরকারেরও গ্রিন সিগন্যাল ছিল, এনবিআরও ওইভাবে প্রিপারেশন নিয়েছিল যে আপনি জানেন যেটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, ট্যাক্সের বেশ কিছু নতুন নতুন খাত বের করার। তো এর অংশ হিসেবে ওয়েলথ ট্যাক্স, সম্পদ কর আনার একটা ব্যবস্থাটা প্রচলন করার, এটি একসময় বাংলাদেশে ছিল, পরে নানান জটিলতার কারণে বন্ধ হয়ে গিয়েছে। নতুন করে এটি আবার চালু করার একটা উদ্যোগ ছিল, এবং এটি যদি চালু করা যেত তাহলে এনবিআর এর ধারণা যে একটা ভালো পরিমাণ সেটা থেকে তো পিছিয়ে গিয়েছে, সেটি হয়নি। তারপরে আরও কিছু এরকম উদ্যোগ যেটা থেকে পিছিয়ে আসতে হয়েছে। তো কিন্তু এখানে নতুনত্ব বলতে আমরা এখন যেটা দেখছি আসলে একটা বড় বিষয়, সেটা হলো আইএমএফের একটা চাপ ছিল সরকারের কাছে যে যত ধরনের ট্যাক্স এক্সেমশন আছে সেগুলো বন্ধ করে দেওয়া, ভ্যাটের 15% যে স্ট্যান্ডার্ড রেট সেটিতে যাওয়া। তো সেই জায়গাগুলো থেকে সরকার আসলে পিছিয়ে আসেনি, অর্থাৎ আইএমএফের যে সুপারিশ অথবা যে সেটা পাশ কাটিয়ে সরকার আসলে ওই ব্যবসায়ী অথবা ট্যাক্স পেয়ারদের জন্য ইজি বা চাপ যাবে না, এই পথেই আসলে সরকার হেঁটেছে। ঠিক নতুনত্ব বলতে যেই নতুনত্বগুলো যেই জায়গাগুলো ট্যাক্সের জন্য আনা হয়েছিল সেটা হয়নি। তবে একটা জায়গা আমি বলতে পারি, যেমন আপনি করের আওতা বাড়ানোর জন্য কিছু কাজ সরকার তারপরও করেছে, কিছু যদিও বাদ গিয়েছে ফাইনালি, কিন্তু কিছু এসেছে। যেমন আপনার আমরা যতদূর জেনেছি এখন পর্যন্ত, বাজেট তো ঘোষণা হবে একটু পরে, সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে এখন স্টুডেন্ট অ্যাকাউন্ট এরকম আরও কিছু বাদ দিয়ে যে অ্যাকাউন্টগুলোতে সরকারি সহযোগিতা যায়, টাকা যায়, সেগুলো বাদ দিয়ে বাকি সবাইকে টিআইএন নিতে হবে। তার মানে টিআইএন নিতে হবে মানে হলো করের আওতাটা বিস্তৃত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সাধারণের উপর করের বোঝাটা বাড়বে না, চাপটা বাড়বে না? না, সরকারের আসলে উদ্দেশ্য হচ্ছে, দেখুন বাংলাদেশে কিন্তু একটা বড় গ্রুপ কর দেয়, আবার একটা বড় অংশ করযোগ্য আয় আছে কিন্তু করের আওতার বাইরে আছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে কারা করের আওতার বাইরে আছে, করযোগ্য আয় আছে কিন্তু করের আওতার বাইরে, তাদেরকে আসলে খুঁজে বের করা। তো সেটা খুঁজে বের করার একটা বড় উপায় হতে পারে ব্যাংকের যে ট্রানজ্যাকশান সেখানে এনবিআর এর একটা অ্যাক্সেস নেওয়া। তাহলে এনবিআর দেখতে পারে কার কেমন ট্রানজ্যাকশান হচ্ছে, কোন কোন অ্যাকাউন্টগুলো হচ্ছে, এটার সাথে লিঙ্ক কার আছে। এটি সরকারের আগামী বছর একটা বড় উদ্যোগের অংশ থাকবে। তারপরে আপনার এই যে সরকারের যে বিভিন্ন ইউটিলিটি সার্ভিস যারা দেয়, সরকারি প্রতিষ্ঠান, ডেসকো, ডেসা অথবা গ্যাস বিদ্যুৎ যারাই দেয়, সেখানে এনবিআর এখন অ্যাক্সেস নিতে চায়। এরকম আরও অনেকগুলো সরকারি সংস্থা আছে যেখানে এনবিআর অ্যাক্সেস নিতে চায়, এই জন্য যে এই সার্ভিসটা ডেসকোর বা বিদ্যুৎ লাইন অথবা গ্যাস লাইন তারাই নেবে যারা আসলে ফ্ল্যাট আছে বা বাড়ি আছে। তাহলে যেমনটা একটা পত্রিকার শিরোনাম আমি পড়ছিলাম, বড় মিশনে নামছে সরকার, নতুন করদাতা খোঁজার বড় মিশনে নামছে। এটাই বড় মিশনে নামছে, মানে জালটাকে আরো অনেক বড় বেশি বিস্তৃত করছে সরকার। এই বিস্তৃতির ভিতরে রুই কাতলা ধরা পড়বে নাকি এই যে আমরা যারা চুনোপুঁটি আছি তারাই বেশি ধরা পড়বে? দেখুন, বড় করদাতা ইতিমধ্যেই কিন্তু আছে, হয়তো তারা যে পরিমাণ কর সেটি হয়তো তারা দেন না, সেখানে কম দেন, কিন্তু এর একটা বড় অংশ আছে যারা করযোগ্য আয় আছে কিন্তু দেন না, তুলনামূলক ছোট। এখানে কিন্তু ছোটরাও চলে আসবে স্বাভাবিকভাবে, বড়রা আসবে
ঠিক আছে, কিন্তু এনবিআর এখন টার্গেট হচ্ছে একেবারে বিস্তৃত করা, খুব গ্রামে চলে যাওয়া, তার মানে ছোটরাও চলে আসবে। যেটা আপনার আপনি শুধু বলছেন ট্যাক্স নয়, বিস্তৃত, আমি একটু ছোট্ট করে বলি, সেটি হচ্ছে ভ্যাটের ক্ষেত্রেও কিন্তু একই হবে। ভ্যাটে আপনার যেমন এই যে ট্যাক্সের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, ছোট ছোট দোকানদার তারা কিন্তু এখন ট্যাক্সের আওতায় চলে আসবে। তারপরে ভ্যাটের ক্ষেত্রেও এরকম দোকান প্রতিষ্ঠান যারা আছে, যারা এতদিন ভ্যাটের আওতার মধ্যে নেই, তারা কিন্তু এখন ভ্যাটের আওতায় চলে আসতে হবে। তারা এখন তারা যখন ভ্যাট ট্যাক্সের আওতায় চলে আসবে, তাদের উপর একটা প্রেশার হবে, সেই প্রেশার তারা পাস করে দিবে ভোক্তার উপরে, কনজিউমার উপরে। কনজিউমার কার উপর পাস করে দিবে? কনজিউমারের আসলে পাস করার কোনো সুযোগ নেই, তার উপরেই নিতে হবে, এটাই খুব স্বাভাবিক। কারণ এন্ড ইউজার যিনি ফাইনালি পণ্যটা কিনবেন দোকান থেকে, ট্যাক্সটা আসলে তার উপরেই যাবে। যেমন এখন আপনি যে দুটো বিষয় বলেছিলেন, একটি হচ্ছে দোকানদার, আমি ছোট্ট করে বলি, সরকারের এবার অনেকগুলো ভালো উদ্যোগ আছে, ট্যাক্স পেয়ারদেরকে ছাড় দেওয়ার অথবা ব্যবসা বাণিজ্য ইজি করার, যত বাধা আছে সেটা দূর করার, বা ইভেন তাদেরকে যে সুবিধা দেওয়া হচ্ছে সেটা এক্সটেন্ড করছে। কিন্তু এর মধ্যে যেমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন এই যে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে প্রতি 1000-এ 2 টাকা করে এখন ট্যাক্স নেবে উনি যদি ডিলারের কাছ থেকে পণ্য কেনেন। একইভাবে ছোট ছোট দোকানদার যারা আছে তাদের 1000 থেকে 10,000 টাকা প্রতি মাসে ভ্যাট দিতে হবে। যাই দিতে হবে, এটা আলটিমেট ভার কিন্তু ওই ভোক্তার উপরে যাবে, তার মানে সাধারণ মানুষের উপরে একটা ভার আসবে। এনবিআর এর যে আপনার সরকারের যে রাজস্বের লক্ষ্যমাত্রা, সেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, বাজেট 9,38,000 কোটি টাকা, আর আমাদের ঘাটতি দেখাচ্ছে 2,43,000 কোটি টাকা। এনবিআর যে রাজস্বটা আদায় করবে, সেখানে এনবিআর এর ভাগেও পড়েছে 6,04,000 কোটি টাকা। এনবিআর এর কি সেই সক্ষমতা আছে? চলতি অর্থ বছরের তো 1 লাখ কোটি টাকার ঘাটতি রয়ে গেছে, তাহলে আরো 1 লাখ কোটি টাকা যখন বাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন 2 লাখ কোটি টাকা বেশি আদায় করতে হবে। সেটা এনবিআর এর সেই সক্ষমতা আছে কিনা? বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থায় এনবিআর এর আসলে এই সক্ষমতা নেই এত রাজস্ব আদায় করার 1 বছরে। তো যেটা হবে, এনবিআর যেমন এবার কিছু উদ্যোগ নিয়েছে, যেমন এই যে আমরা বললাম যে ভ্যাটের ট্যাক্সের আওতাকে অনেক বিস্তৃত করা হচ্ছে, জালটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, অনেক মানুষকে আনা হবে। কিন্তু এই যে আনা হবে, এই মানুষগুলোর কাছে আগামী বছরে এই যে ট্যাক্স বা ভ্যাট, হয়তো ভ্যাটের টাকা কিছু অংশ পাবে, সবার কাছে পৌঁছাতেও পারবে না যেভাবে এনবিআর এর টার্গেট। ট্যাক্সের টাকা সবার কাছ থেকে হয়তো ওইভাবে পাবে না। তার অর্থ এনবিআর এর প্রশাসনিক সেই সক্ষমতা আছে কিনা? এনবিআর এর নিয়েও অনেক ব্যবসায়ীদের অভিযোগ আছে, ট্যাক্স হয়রানি, ঘুষ, এই অভিযোগগুলো তো দূর হয়েছে? এই অভিযোগগুলোকে কি অ্যাড্রেস করা হয়েছে? না, এই অভিযোগগুলো আমরা যদি এক কথায় বলি, তাহলে এই অভিযোগগুলো ওই অর্থে অ্যাড্রেস করা হয়নি, এবং এই অভিযোগগুলো দূর হয়নি। অভিযোগগুলো আছে, হয়রানির অভিযোগ আছে। এনবিআর এর প্রশাসনিক সক্ষমতা যেটা বলছেন, সেই সক্ষমতাও নেই। এনবিআর এর বহু বছর ধরে আমরা অটোমেশনের কথা শুনছি, কার্যকর অটোমেশন এখনও হয়নি। কিছুটা হয়েছে, একদম হয়নি বলা যাবে না। যেমন ট্যাক্স অনলাইনে এখন দেওয়া যাচ্ছে, অডিট প্রসেসটা এখন সফটওয়্যার রেডি করছে, এরকম আরও কিছু। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কার্যক্রম চালু হয়েছে, কিন্তু যতটা হওয়া দরকার ছিল সেটি হয়নি বলেই ফাঁকিও ঠিকমতো ধরতে পারছে না। আবার যারা ভালো ব্যবসায়ী তারা হয়রানির শিকার হয়ে যাচ্ছেন। ফাঁকিবাজরা ঠিকই কায়দা করে ম্যানেজ করে কিছু বাড়তি খরচ করে তারা বের হয়ে যাচ্ছে। যেমন রাজস্বের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 42% গ্রোথ লাগবে। তো বাংলাদেশের ইতিহাসে কখনোই 42% রাজস্ব গ্রোথ হয়নি। আপনার মনে আছে, আপনি জানবেন, বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব গ্রোথ হয়েছিল একবার 2007-08 অর্থ বছরে। তখন আসলে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো সেই সময় বিভিন্নভাবে অনেককে ধরা হয়েছিল। তারপরে কালো টাকা সাদা করার একটা সুযোগ দেওয়ার কারণে অনেকে এসে করেছিল। সে বছর আসলে 26% গ্রোথ হয়েছিল। এটা বাংলাদেশে হাইয়েস্ট। এমনিতে গড়ে কেমন হয়? তো এমনিতে 14-15% হয়। এখন অর্থনীতির অবস্থা খারাপ, এই বছর আরও কম হবে। তার মানে হলো আমাদের যে গ্রোথটা আসলে 14-15% গ্রোথটা মডেস্ট গ্রোথ, এটি একেবারে খারাপ নয়। কিন্তু আপনি যদি 42% গ্রোথ দেন, এটি অস্বাভাবিক গ্রোথ। এটি এনবিআর আদায় করতে পারবে না। আমরা 10 বছর ধরে তাই দেখি। যদি আদায় করতে না পারে, তাহলে আমরা সরকারের তরফ থেকে তো এই টাকা পয়সা ব্যয়ের পরিকল্পনা করে ফেলেছি। আমাদের বাজেট তো এটাই, আগে ব্যয় করি আমরা, তারপরে আয় করি। আমাদের প্রতি বছর আমরা গত 10 বছরে যেটি দেখে আসছি, এনবিআর আয়ও করতে পারে না, আবার সরকার যে ব্যয় টার্গেট নেয় ব্যয়ও করতে পারে না। দুই জায়গায় এতেই আসলে সরকার পিছিয়ে থাকে। উন্নয়ন ব্যয় পিছিয়ে থাকে। উন্নয়ন ব্যয় সেটি কমানোর সুযোগ নেই। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে, আপনার যখন আয় করতে পারবে না, তখন আসলে ঋণ বেড়ে যাবে। সরকারের মূল যে খরচগুলো আছে সেটা তো তাকে করতে হবে। যেমন আপনি যেটা বললেন পরিচালন ব্যয়,
সেটি তো করতে হবে। সেটি করতে হলে ফাইনালি তাকে লোকাল সোর্স থেকে অথবা ইন্টারন্যাশনাল এবং বলা সোর্স হচ্ছে থেকে। এবারই প্রথম আয়ের থেকে পরিচালন ব্যয় বেড়ে মানে এক্সিড করেছে। হ্যাঁ, তো এরকম পরিস্থিতি যদি হয় সেক্ষেত্রে আপনার যেটা বললাম যে লোন বেড়ে যাবে। এখন লোন বেড়ে গেলে নতুন সরকার চাইবে যে আমাদের যে ফ্রেজাইল ইকোনমি মানে এক ধরনের ভঙ্গুর অবস্থায় আছে সেটিকে টেনে তুলতে, কিন্তু সেটি টেনে তুলতে হলে বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যবসা এগুলোকে চাঙ্গা করতে হবে। এখন সরকার যদি এই আয় যদি এনবিআর থেকে সেভাবে না নিতে পারে, সরকারের এখন যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী, যেহেতু সরকার অনেক জায়গায় ছাড় দিয়ে দিয়েছে অলরেডি, সরকার শুরুতে প্ল্যান নিয়েছিল সম্পদ কর, তারপরে আরও অনেকগুলো জায়গা সরকার প্ল্যান করেছিল, কিন্তু ফাইনালি শেষ পর্যায়ে এসে সরকার সেখান থেকে ফেরত এসেছে। তো সেটি হলে একসাথে হয়তো সেখান থেকে 8-10 হাজার কোটি টাকা বাড়তি চলে আসতো এবং সেটি সম্পদশালীদের উপরেই হতে পারে সেটি সম্পদশালীদের চাপে সেটি সরকার হয়তো পিছিয়ে এসেছে, সেটা আমরা আরও জানতে পারবো পরে। কিন্তু এই যে যেই সরকারের বিশাল ব্যয়ের যে চাপ আছে, কিন্তু সেই অনুযায়ী আয়টা সরকারের হবে না, এটা আমরা এখন মোটামুটি পরিষ্কার। তাহলে যেটা হবে, সরকারকে অভ্যন্তরীণ অথবা বিদেশি সংস্থা প্রতিষ্ঠান থেকে লোন নিতে হবে। ঋণের বোঝা কি আরো বেড়ে যাবে? ঋণের বোঝা বেড়ে যাবে একদিকে, আরেকদিকে হচ্ছে সরকার যদি যেমন স্থানীয় সোর্স থেকে ঋণ বেশি নিতে শুরু করে, তাহলে বেসরকারি খাতের ঋণের সুযোগটা আবার সংকুচিত হবে। ফলে এই যে বিনিয়োগ, ব্যবসার জন্য তারা যে লোন নিত সেটি কম হলে সেখানে কর্মসংস্থানে একটা নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে। সবকিছু মিলিয়ে আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে আছি। তবে একটা বিষয় এখানে না বললেই নয়, সেটি হচ্ছে সরকার এবার আমরা যতদূর জেনেছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যত ধরনের বাধা আছে, এইবারে আমাদের কাছে মনে হচ্ছে যে বাধা অপসারণে সরকার প্রকৃতপক্ষেই চেষ্টা করছে। বেশ কিছু উদ্যোগ এবার বাজেটে দেখা যাবে এবং যেটা আমরা বলছিলাম যে শুরুতে অনেক এক্সেমশন ট্যাক্স অব্যাহতি দেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরকে, যেটা বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরি করে, সেগুলো বাতিল করার একটা কথাবার্তা হচ্ছিল শুরুতে, কিন্তু সরকার সেই পথে হাঁটছে না। সরকার বিনিয়োগের স্বার্থেই এই অব্যাহতিগুলো রাখছে, শুধু তাই না এগুলোকে এক্সটেন্ড করছে কোনোটা 2030 সাল পর্যন্ত। এবং কিছু কিছু খাতের জন্য যেগুলো সরকার মনে করছে বাংলাদেশের জন্য দরকার, সোলার অথবা ইলেকট্রিক ভেহিকেলের মতো এই সেক্টরগুলোকে অনেকটা দুহাত খুলে সুবিধা দিতে যাচ্ছে ট্যাক্স, ভ্যাট, কাস্টমসের ক্ষেত্রে। তার মানে সরকার বিনিয়োগের বাধা অপসারণ এবং ব্যবসায়ীদেরকে বেশ স্বস্তি বলতে তাদের ব্যবসায়ের কিভাবে হবে সেই সুযোগটা সরকার তার পলিসির মাধ্যমে দিতে যাচ্ছে। অন্যদিকে করদাতাদেরকেও কিছুটা স্বস্তি দিয়ে, করদাতাদের উপর সেরকম চাপ সরাসরি আমরা দেখছি না, ছোটোখাটো কিছু বিষয় ছাড়। একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, শেষ করব আমরা আলোচনা, কালো টাকা সাদা করা, এটা চিরাচরিত একটা সমস্যা। এবছরও প্রথমে খবর আসলো যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হতে পারে, পরে আবার বলা হলো যে না, সুযোগ ড্রপ করা হচ্ছে, আবার বলা হচ্ছে যে সুযোগ আসছে। হ্যাঁ, এটা শুরুতেই এনবিআর এর একটা প্ল্যান ছিল। তো সরকারও সেই বিষয়ে আমরা যতদূর জেনেছি গভর্নমেন্টের থেকে এক ধরনের গ্রিন সিগন্যাল ছিল, কিন্তু এটা যখন মিডিয়াতে চলে আসলো, প্রকাশ হয়ে গেল, তখন এটি নিয়ে আবার সমালোচনা শুরু হলো সুশীল সমাজের পক্ষ থেকে, যে কালো টাকা দেওয়া হলে যারা নিয়ম মেনে কর দেন আয়টা পুরোপুরি দেখান তারা। এটা তো সংবিধান পরিপন্থীও, সংবিধান এটা অ্যালাউ করে না যে কারো অনুপার্জিত আয় রাষ্ট্র যাতে এমন ব্যবস্থা করবে যাতে সে এই অনুপার্জিত আয়টা ভোগ করতে না পারে। একটা ব্যাখ্যা এনবিআর বা এর পক্ষ থেকে ছিল যে নতুন সরকার, অর্থনীতি খুব খারাপ, দেশের বাইরে বিপুল অর্থ পাচার হয়ে গেছে, দেশের ভিতরে অনেকের টাকা পয়সা আছে, বের করতে পারছে না। তো এই প্রেক্ষাপটে এগুলোকে যদি অর্থনীতির মূল স্রোতে আনা যায়, সেই একটা যুক্তি ছিল। কিন্তু এই যুক্তি দিয়ে আসলে কালো টাকাকে কখনোই এটিকে বৈধ করার সুযোগ নেই। তবে ফাইনালি আমরা যেটা জানলাম, সরকার দিয়ে কিন্তু একটু পেছনে চলে গেছিল সমালোচনার প্রেক্ষিতে, কিন্তু ফাইনালি যেটি দিচ্ছে সেটি আসলে খুব মেজর বড় অংশ নয়, কিন্তু সেটি আছে একটুখানি। সেটি হচ্ছে যারা আবাসন খাতে বিনিয়োগ করছেন, যারা আবাসন ক্রেতা অথবা বিক্রেতা, এখানে আপনি জানেন যে আমাদের একটা মৌজা ভ্যালু আছে অথবা ডিড ভ্যালু। তো এই ভ্যালুর চাইতে অ্যাকচুয়াল ভ্যালু তো অনেক বেশি হয়। তো এই ভ্যালুর চাইতে অ্যাকচুয়াল ভ্যালু যে অংশটা উনি বাড়তি দেখাবেন, যেটা অ্যাকচুয়াল ধরুন কিনেছেন উনি অ্যাকচুয়ালি 2 কোটি টাকা দিয়ে, মূল্যে দেখিয়েছেন বা ডিড ভ্যালু ছিল 50 লাখ টাকা, তাহলে বাড়তি যে 1.5 কোটি টাকা, সেই 1.5 কোটি টাকা উনি যদি এখন দেখান ক্রেতা এবং বিক্রেতা, তাহলে ওই বাড়তি অংশের উপরে উনি স্বাভাবিক হারে রেট দেবেন। মানে একদম সাধারণ করদাতা যে রেটে দিচ্ছেন সেই রেটে উনিও কর দেবেন,
প্লাস এর উপরে ওই করের উপরে আরো 20% জরিমানা কিন্তু দেবে। তার এই টাকার তো- উৎস সম্পর্কে হ্যাঁ, প্রশ্ন সেটি তোলা যাবে। হলে তাহলে এই টাকার উৎস সম্পর্কে কোনো সেটা সে সমস্যা প্রশ্ন দুর্নীতি তুলতে করেছে পারবে না। নাকি চাঁদাবাজি করেছে না ব্যাংক লুট করেছে, কোনো প্রশ্নই তোলা হ্যাঁ, যাবে এই না। যখনই প্রশ্ন তোলার সুযোগ থাকবে না, এর অর্থই হচ্ছে এই টাকা অবৈধ অর্থ হতে পারে। কারণ অবৈধ অর্থের মালিকরাই প্রশ্ন, যিনি জমি বিক্রি করে টাকা পেয়েছেন, ওনার যদি প্রশ্ন তোলা হয় অসুবিধা নেই, উনি বলবেন আমি জমি বিক্রি করে পেয়েছি। কিন্তু আরেকজন যিনি কিনছেন তিনি কি দেখাবেন, তিনি কোত্থেকে পেয়েছেন? ফলে এটা অবৈধ অর্থ হতে পারে। সেক্ষেত্রেই আসলে এটা কালো প্রশ্নটা টাকা থেকে- হয়ে যায়। তো প্রশ্নটা ফলে থেকেই যাচ্ছে। এই সরকার এই বিস্তৃত আকারে দিতে চেয়েছিল, কিন্তু সেটি থেকে ছোট করে যেখানে এখন আনছে বলে আমরা শুনছি, সেটিও আসলে আমাদের যারা সঠিক নিয়ম মেনে কর দেন তাদের উপরে আসলে ট্যাক্স জাস্টিস হয় না। রিয়াদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সাধারণ মানুষ আসলে জানতে চায় তারা কতটুকু রিলিফ পাবেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা তাদের শিক্ষা স্বাস্থ্যে তাদের জন্য কোনো রিলিফ থাকছে কিনা বাজেটে? হ্যাঁ, যেমন একটা বিষয়, এই আপনার সোলারের ক্ষেত্রে, সৌর বিদ্যুতের ক্ষেত্রে সরকার বেশ কিছু ছাড় দিয়েছে। তার মানে এগুলোর আমদানির খরচ অথবা স্থানীয়ভাবে এগুলো থেকে যে বিদ্যুতের খরচটা কিছুটা আগের তুলনায় কমতে পারে। আপনার বেশ কিছু ইন্ডাস্ট্রি যেগুলোর এই বছর হয়তো তার যে এক্সেমশন ছিল, ট্যাক্স এক্সেমশন, সেটা শেষ হয়ে গেছে, সেটা ব্যবসা বান্ধব করছে, মানে আমি হ্যাঁ, বলছি তো যে এর ফলে কিছুটা সাধারণ জনগণের কাছে কতটুকু রিলিফ আসতে পারে এর ফলে সাধারণ হ্যাঁ, জনগণ এই যেগুলো কারণে consume হয়তো যেই পণ্যের দাম বেড়ে যেত, যদি সুযোগটা দেয়, তাই সেই পণ্যের দাম বাড়বে না। এইটি এক্সেন্সে যে তার দাম বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল, দাম বাড়বে না, সরাসরি এটি একটা জনগণের কাছে বিষয়। যাচ্ছে না। সরাসরি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যেমন আমরা যদি বলি যে ক্রমাগত ইনফ্লেশন হচ্ছে গত কয়েক বছর ধরে দেখছি, কিন্তু সেই তুলনায় আমরা এই বছর যারা ট্যাক্স রিটার্ন দিতে যাবেন আগামী বছর, তারা কিন্তু বাড়তি কোনো সুযোগ পাচ্ছেন না। ওই অর্থাৎ 4 লাখ বাড়তি সুযোগ পাচ্ছেন বলে খুব সামান্য, যেটি আসলে করের যে পরিমাণ ইনফ্লেশন হয়েছে, ইনফ্লেশনের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। তার মানে করদাতারা বিশেষ কোনো ছাড় পাচ্ছে না, হয়তো পরে গিয়ে পাবেন, সেটাও ইনফ্লেশনের তুলনায় কম। এর বাইরে সাধারণ জনগণকে আমরা ঠিক সরাসরি আমরা যদি বলি তাহলে সেভাবে মানে নয়। অন্যরা বড়রা সুযোগ সুবিধা পেলে সেটা ট্রিকল ডাউন ইম্প্যাক্ট হিসেবে একটু যদি আমরা তাদের কাছে কিছু আসে, সাধারণ জনগণ কিন্তু পেতে পারি। সরাসরি তারা ওইভাবে অ্যাটলিস্ট ট্যাক্সের যে মেজার্স নেওয়া হচ্ছে বলে আমরা শুনেছি, সেখান থেকে পাওয়ার আমরা তেমন বড় ধরনের তেমন কিছু দেখছি না। রিয়াদ, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আমরা শেষ করছি টিবিএস বাজেট স্পেশাল প্রেজেন্টেড বাই পিডিএল রিয়েল এস্টেট। আপনারা ভালো থাকবেন।